নমস্কার দর্শক বন্ধুরা, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন গেল এবং আমরা দেখেছি নির্বাচনে গত কিছুদিন ধরে 11 তারিখের পর পশ্চিম আসনে নির্বাচনের পর থেকে কিন্তু রাজ্যের বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস আইন দলের পক্ষ থেকে কিন্তু বারবার করে রাজ্য নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে বারবার করে এখান থেকে কমিউনিকেশন করা হয়েছে, যাওয়া হয়েছে, প্রতিনিধি দল গেছেন, ডেপুটেশন দিয়েছেন এবং 11 তারিখের যে অভিযোগ পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ছিল সেটাকে বুথ দখল, ভোট কারচুপির ব্যাপারে এবং মানে এক প্রকার ভোট লুট, যেটা তাদের কংগ্রেস বা বিরোধী বামফ্রন্টের ভাষায়, তার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য পূর্ব আসনে যে নির্বাচন আজকে হয়েছে সেই নির্বাচনটাকে অ্যাসিওর করা এবং সাধারণ ভোটাররা যারা রয়েছেন তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াটা এবং যে বিভিন্ন দলের বিরোধী দলের যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের পোলিং বুথে তাদের থাকতে দেওয়া। পোলিং বুথে আমরা দেখেছি 11 তারিখ যে অভিযোগ এসছে, পোলিং বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি এই ব্যাপারে সবচেয়ে যদি অ্যাক্টিভ ভূমিকা নেয়, সক্রিয় ভূমিকা নেয়, আমরা দেখেছি রাজ্যের যে কংগ্রেস দল সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছেন। বিরোধী সিপিএম দল তারাও ডেপুটেশন দিয়েছেন, তারাও জাতীয় নির্বাচন দিল্লি থেকে ডেপুটেশন দিয়েছেন, কিন্তু ফলো আপ যেটা ছিল প্রতিবাদ করা এবং এই আজকে নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন করা, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সংবিধান প্রদত্ত যে সবচেয়ে ইম্পর্টেন্ট অধিকার গণতান্ত্রিক অধিকার, সেটাকে অ্যাসিওর করার জন্য কিন্তু আমরা দেখেছি বিরোধী দল হিসাবে কংগ্রেসের একটা সদর্থক ভূমিকা আমরা দেখেছি। এবং এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কংগ্রেস সাহের দলের যে সহসভাপতি রয়েছেন, রাজ্যের বিশিষ্ট আইনজীবী যিনি আজকে আমাদের অতিথি, পীযূষ কান্তি বিশ্বাস, উনি আমরা দেখেছি বারবার এই গত 11 তারিখের পর থেকে কয়েকবার জাতীয় নির্বাচন কমিশন অফিসে দিল্লিতে ছুটে গেছেন, রিপ্রেজেন্টেশন দিয়েছেন, ত্রিপুরা যে সিইও রয়েছে ওনার সাথে দেখা করেছেন, রাজ্যের যে প্রদেশ সভাপতি রয়েছে বা কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্বে রয়েছে সুবল ভৌমিক সহ একটা টিম একটা দেখেছি আমরা আজকের নির্বাচনটাকে সফল করার জন্য, আজকের নির্বাচনে যাতে কোনো রকম 11 তারিখের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটাকে অ্যাসিওর করার ওনারা চেষ্টা করেছেন। আজকে আমার সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের অতিথি, রাজ্যের বিশিষ্ট আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, বার কাউন্সিলের মেম্বার, প্রাক্তন চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস। স্যার, আপনাকে স্বাগত। আজকে আলোচনা শুরুতে জানতে চাইবে যে স্যার আপনাদের 11 তারিখের পর থেকে গতকাল পর্যন্ত যে আপনাদের ভূমিকা বা আপনাদের যে এফোর্ট ছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে বা রাজ্য নির্বাচন কমিশনের কাছে, আজকে নির্বাচনের পর এখন পর্যন্ত যে আপনার কাছে রিপোর্ট রয়েছে দলীয় স্তরে, আপনারা কতটুকু সফল হতে পেরেছে? আজকে এটা তো রাজ্যবাসী দেখেছে এবং যারা রাজ্যের ভোটার, সেটা 11 তারিখ যে ভোট দিতে পারেনি, ভোটটা যে সার্বিকভাবে লুট হয়েছে ভোটারদের, এটা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে এবং সারা ত্রিপুরার মানুষই ক্ষোভে ফুঁসছে বিজেপির বিরুদ্ধে। আমরা সেটাকে লড়াই করেছি। হার জিত তো হতে পারে, কিন্তু গণতান্ত্রিক অধিকারটা যাতে মানুষ প্রয়োগ করতে পারে সেই জন্য আমরা লড়াই করেছি। যেটা বলছিলেন যে আমরা নির্বাচন কমিশনের কাছে বারে বারে ছুটে গেছি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে এবং লাস্টলি যখন আমি নির্বাচন কমিশনের কাছে দেখা করি 20 তারিখ, ডেপুটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপরে আমি বুঝতে পেরেছি, ওনারা বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন ত্রিপুরা রাজ্যে যে ভোটটা লুট হয়েছে। এটা নির্বাচন কমিশনের পক্ষ একটা লজ্জাজনক ঘটনা, ওনারা, আমি যেটুকু বুঝতে পেরেছি। তো ওনারা বুঝেছেন, আমাদের রিপ্রেজেন্টেশন আমরা দিয়েছি, আমরা বারে কথা বলেছি। ওই দিন কিন্তু আমি অ্যাসিওর্ড হয়েছিলাম, আমি এসেও বলেছি, দেখবেন আপনারা, আমি বলেছিলাম যে আমি খুশি, দেখবেন। এবং আজকের যে নির্বাচনটা হলো, সার্বিকভাবে আমরা নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মানুষের নির্বাচন কমিশন যেটা মনে করেছিলেন 11 তারিখ নির্বাচন কমিশনের যে বদনাম হয়েছিল, যে কলঙ্ক হয়েছিল সারা ভারতবর্ষে, এটার থেকে নির্বাচন কমিশন যে নিজেদের ইমেজটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন, সেটা সার্বিকভাবে আজকে সফল। কিছু 2-4টে ঘটনা ওরা আছে, পাওয়ারে আছে, করার চেষ্টা করেছে, কিন্তু সার্বিকভাবে নির্বাচন কমিশনের আজকে যে ভূমিকা, আমরা তাতে খুবই খুশি। এবং আমরা পাশাপাশি বিএসএফ, সিআরপিএফ, আদার যে প্যারামিলিটারি ফোর্স এখানে নির্বাচনের দায়িত্ব ছিল,
আমরা তাদের ভূমিকাও দেখেছি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয়, মানুষকে ভোট দেওয়ার মতন সুযোগ করে দেওয়া, পরিবেশ সৃষ্টি করা, আজকে তারা প্রশংসার দাবি রাখে। কারণ কালকে যখন আমরা সার্বিকভাবে আমরা সারা ত্রিপুরার খবর নিয়েছিলাম, বারবার ফোন আসছিল যে বিজেপির মাফিয়ারা কোথাও বিভিন্ন জায়গাতে মোটর বাইক নিয়ে মানুষের বাড়িতে ঢুকছে, মানুষকে ধমকাচ্ছে, বিশেষ করে যারা ওদেরকে মনে হয়েছে যে বিজেপিকে ভোট না দিতে পারে। রাত্রে একবারে সারা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে একটা সন্ত্রাস সৃষ্টি করেছে, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে যাতে কেউ ভোট দিতে না যায়। এবং আমরা সেটা বারে বারে যারা আধিকারিক আছেন এখানে তাদের দৃষ্টিতে আমরা নিয়েছি। আমরা প্রায় রাত 1:30 পর্যন্ত এই কাজগুলি করতে হয়েছে কালকে। আজকে সকালবেলায় যখন আমরা ফার্স্ট 6:30 আমি শুনেছিলাম, বিশেষ করে জুলাইবাড়ি, তারপরে ঋষ্যমুখ, তারপরে কল্যাণপুর, অমরপুর, এই কয়েকটা জায়গায় ব্যাপক সন্ত্রাস করার চেষ্টা করেছিল। মানুষ ভোট দিতে যাচ্ছিল, ওদেরকে আটকাবার চেষ্টা করেছে। আমরা যারা পুলিশের আধিকারিক আজকে রাজ্যের যারা দায়িত্ব পালন করেছেন, সেখানে বিভিন্ন এসপি, ডিএসপি ওদের নজরে নেওয়ার পরে, ওদের নলেজে নেওয়ার পরে ওরা যে ভূমিকাটা আজকে নিয়েছেন সেটাও প্রশংসনীয়। আমরা ঘণ্টাখানেক পরে সবখান থেকে আমাদের কর্মীদের কাছ থেকে আমরা খবর পেতে শুরু করলাম যে পুলিশের ভূমিকা সদর্থক এই রাজ্যের পুলিশের, এবং মানুষ ভোট দিচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, নির্ভয়ে ভোট দিচ্ছে। আজকে যারা পুলিশ যারা ডিউটিতে ছিলেন ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে কোথাও ভোট দিতে যদি না পারে আপনারা আমাদেরকে ইনফর্ম করুন কোথায় লোকগুলি আছে, আপনাদের এজেন্ট ঢুকতে না দিলে কোথায় এজেন্ট আছে আমরা নিয়ে ঢুকাবো, এবং সেগুলি হয়েছে আজকে। সেই জন্য আমরা সার্বিকভাবে আজকে যে নির্বাচন হয়েছে তাতে আমরা আনন্দিত, খুশি, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি। এত ভয় ভীতি উপেক্ষা করে মানুষ যে আজকে ভোটাররা যে সংখ্যায় আজকে ভোট দিতে এসছে, এটা রাজ্যের পক্ষ সুনাম। সাধারণ মানুষ যে সংগ্রামটা করেছে, এই যে বুঝিয়ে দিতে পেরেছে যে বিজেপি বা কোন দলের এই যে সন্ত্রাস করে ভয় ভীতি দেখিয়ে যে মানুষকে ঘরে রাখা যাবে না, এবং তার জন্য আমি মনে করি আমাদের যে ভূমিকাটা ছিল তাতেও আমরা চেষ্টা করেছি মানুষের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য, যে ভোটটা আপনাদের দেওয়া দরকার, আপনার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হন। আমরা চেষ্টা করব সেই ভোটটা যাতে করতে আপনারা যাতে দিতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা নির্বাচন কমিশনকে বোঝাবার চেষ্টা করছি। চাপ সৃষ্টি বলছি না, বোঝাবার চেষ্টা করছি। তো আমরা খুশি নির্বাচন কমিশনের ভূমিকা, অল ইন্ডিয়া নির্বাচন কমিশন এবং ত্রিপুরা রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের যে ভূমিকা, তাতেও আমরা খুবই খুশি। আমরা কালকে গিয়েছিলাম, আমরা কোনো নালিশ করিনি। আমরা এখানে স্যার একটা জিনিস হলো, আমরা দেখেছি নতুন করে কালকে বিনোদ যোশী, যিনি আগে ডেপুটি চিফ ইলেকশন কমিশনার ছিলেন, রিটায়ারমেন্টে চলে গেছেন উনি, ওনাকে কিন্তু স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে। এবং আপনি কি মনে করেন যে বিনোদ যোশীর এই অ্যাপয়েন্টমেন্টটা একটা আপনাদের যে ডিমান্ড ছিল সুষ্ঠু নির্বাচন করার, মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দেওয়ার জন্য, বিনোদ যোশীর এই অ্যাপয়েন্টমেন্টটা আপনাদের কথা শুনে নির্বাচন কমিশন করেছেন, এবং যার ফলে আপনারা আজকে খুশি যে অধিকাংশ মানুষই অবাধ সুষ্ঠু ভোট দিতে পেরেছেন? সেটা যোশীকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে কি, নির্বাচন কমিশন আমাদের ডেপুটেশন এবং আমাদের সঙ্গে যে দিল্লিতে বারবার কথা হয়েছে, এটা তার একটা রেজাল্ট। নির্বাচন কমিশন আমাদের থ্রু চিফ ইলেকটোরাল অফিসারের মধ্য দিয়ে, তারপরে দেখুন ইলেকশন পিছিয়ে দিয়েছে, এবার ইলেকশন কমিশনের ভূমিকা, ওনারা মনে হচ্ছে আমাদের কমিশনের ওনারা যথার্থতা পেয়েছেন, সত্যতা পেয়েছেন, এবং সেটা বুঝে মনে করেছেন যে 18 তারিখ যদি ভোটটা হয় তাহলে সেটা 11 তারিখ যেভাবে ভোটে প্রহসন হয়েছে সেভাবে মানুষের কনফিডেন্স লেভেল বাড়াতে পারেন। কারণ যে পুলিশেরা বা যে আধিকারিকরা 11 তারিখে যেভাবে নির্বাচনে কাজ করেছেন সেইভাবে কাজ করবে। সুতরাং সেখানে মানুষের কনফিডেন্স লেভেল বাড়াতে গেলে সেন্ট্রাল ফোর্সকে আরও বেশি করে আনতে হবে। সেই জন্য আমরা আলোচনায় যেটা আমাদেরকে বলেছে যে এটা পিছিয়ে দিয়েছি আমরা, এই কারণে আমাদের নাগাল্যান্ড, মণিপুরের নির্বাচনটা হয়ে গেছে, এই ফোর্সটাকে মুভ করাতে আমাদের 3-4 দিন লাগবে, সুতরাং আমরা 5 দিন বলে আমরা সারা পূর্ব ত্রিপুরা যেখানে যেখানে ভোট হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে আমরা করতে পারবো সেগুলির। এবং তার সঙ্গে যোশীর যে পাঠানো এটা নির্বাচন কমিশনের একটা বড় পদক্ষেপ। এত কিছুর পরার পরও
এমন একজন সিনিয়র অফিসারকে পাঠিয়েছেন, উনি ডেপুটি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ছিলেন, খুবই সিনিয়র মোস্ট অফিসার, এবং ওনার এই ইলেকশন পরিচালনা করতে গিয়ে ওনার দক্ষতা এবং সুনাম কিন্তু সারা ভারতবর্ষের অনেকে জুনিয়র সেশন বলে, টিএন সেশন বলে, একদম রাইটলি সে জুনিয়র টিএন সেশন। আমি দিল্লিতে যখন কথা বললাম তখনই বুঝতে পেরেছিলাম যে, এবং আজকে ও যেভাবে বসে সারা ত্রিপুরার প্রতি নজর রাখছিল এবং সমস্ত জায়গাতে ভোটটা হচ্ছে কিনা, এটা কিন্তু প্রশাসনের উপরে একটা বিশাল চাপ জোশীকে পাঠানো। এবং আমি দেখেছি আমাদের চিফ ইলেকট্রাল অফিসার যিনি, তো উনিও ওইটাকে ওয়েলকাম করেছেন কালকে, যে আমি চাই, উনি বারবার বলেছেন আমার যে বদনাম হয়েছে 11 তারিখ, আমি বলছি ইলেকশন কমিশন আমাকে বারবার প্রশ্ন করছে যে 2018 নির্বাচনের দায়িত্ব ছিল তোমার উপরে, 2018 বিধানসভার নির্বাচন যদি তুমি ফেয়ারলি করতে পারো তাহলে এই নির্বাচনটা কেন এরকম হলো। বলছে যে আমার উত্তর দিতে পারিনি, আমি আর উত্তর দিতে পারিনি, এখন আমি চাইছি সেটাকে যে কোনোভাবে আমাকে এটাকে পুনরুদ্ধার করতে হবে। যার ফলে জোশীর অ্যাপয়েন্টমেন্ট, আমি নির্বাচন কমিশন সম্পর্কে অনেক জায়গায় অনেক কথা বলে, কিন্তু ত্রিপুরার দায়িত্বে সুদীপ জৈন যিনি ডেপুটি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ওনাকে দিয়েছেন ত্রিপুরার দায়িত্বে। আমি অভিভূত এদের ইলেকশন কমিশনের কাছে সাধারণত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, এঙ্গেজমেন্ট পাওয়াই কঠিন। আমরা আগেও গিয়েছি, ওই দিনের যাওয়ার পরে যে ডিসকাশনটা হলো উনি এত গুরুত্ব দিয়ে দেখলেন, কারণ আমরা আগের ডেপুটেশনের সেটা ফলটা পরবর্তীকালে উনি রিয়েলাইজ করতে পেরেছেন, পেরে আমাকে বলছে যে ওরা তো 5 মিনিটের বেশি শুনে না, 35 মিনিটের মতন সময় দিয়ে শুনেছে, এবং আমার সামনে কতগুলি ম্যাটারের রিপোর্ট আমার সামনেই ত্রিপুরার রিপোর্ট চেয়েছে, এখান থেকে ফোন করে বলছে যে না এই অভিযোগ, এটার কি রিপোর্ট, সেগুলি আমি আর কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, যেহেতু ইলেকশনটা ভালো হয়। তারপরে আমি যখন বেরিয়ে আসি, আমার সঙ্গে যারা দিল্লির এই ছিল ওরাও বলছে কখনো 5 মিনিট 6 মিনিটের সময় দেয় না, আজকে দেখি অনেক সময় দিয়েছে। তারপরে আমি ত্রিপুরা হাউসে এলাম, ওই যে আমি একটা অভিযোগ করেছিলাম রিপোর্ট, দেখা গেল সেই রিপোর্টটা ওনার কাছে এসছে। আসার পরে উনি আবার আমাকে, আশ্চর্য ডেপুটি ইলেকশন কমিশন, উনি আমাকে ফোন করেছেন, বললো যে এই অভিযোগ আপনি করেছিলেন, এই রিপোর্ট এসছে, এটা এই রিপোর্ট। তখন আমি আবার ওনাকে আমি বলেছি, আবার বলার পরে আমি আবার সেটাকে বললাম যে এটা ঠিক বললাম কিনা। আমি আবার আমার ইলেকশন এজেন্ট সুবল বাবুর এবং সুবল বাবুর সঙ্গে কথা বললাম, কথা বলে দেখলাম যে না আমি যেটা বলেছি সেটাই। আমি আবার ভাবলাম ইলেকশন কমিশন আমরা যে এঙ্গেজমেন্ট চাই ওটা ডিপার্টমেন্টে গিয়ে দিয়ে ওদের প্রাইভেট সেক্রেটারি ওদের কাছে জানতে হবে। আমি হেজিটেট করছিলাম ভদ্রলোককে ফোন করে আবার জানাবো এটা কি উনি ধরবেন। আমি ফোন করার পরে দেখলাম যে উনি আমার অ্যাটেন্ড করেছেন, আবার আমার সঙ্গে কথা বলেছেন ওভার ফোন। তখন আমি বুঝতে পেরেছি কতটুকু গুরুত্ব দিয়ে, এবং তার রেজাল্ট আমি আজকে পেয়েছি। এবং তারপরে বোধহয় একটা ফুল বেঞ্চ বসে, ফুল বেঞ্চের সিদ্ধান্ত, ফুল বেঞ্চ বসে আজকে তার রেজাল্ট কিন্তু, যেটা বলছিল যে কংগ্রেসের ভূমিকাটা অনেক সদর্থক, অনেক অ্যাগ্রেসিভ, এবং আমরা এবার কিন্তু কোথাও না, আমরা কোনো ব্যাপারে কোনো গাফিলতি করিনি, ভোটটাকে সাধারণ হাত জিতে দেবো, কিন্তু সাধারণ মানুষ ভোটাররা ভোট দিতে পারবে না, এটা তাহলে ভোটটা তো প্রশাসনে ভোট দেওয়ার কি দরকার, ভোট টোটে তো কোনো দরকার নেই, এমনিতে ডিক্লেয়ার করে দিতে পারে। আরেকটা জিনিস স্যার, আজকে নজিরবিহীনভাবে আমরা দেখছিলাম যে দুপুরবেলা, যেটা বিভিন্ন চ্যানেলে এসছে বা সোশ্যাল মিডিয়াতে এসছে, যে বিজেপি দলের, শাসক দলের যিনি মুখপাত্র ছিলেন, 2 জন মুখপাত্র, তারা 5 সদস্যের একটা টিম ইলেকশন কমিশনের কাছে দেখা করেছেন, এবং ওইখানে গিয়ে 11 তারিখের পর আপনারা বা বিরোধী সিপিএম দল যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিল বা কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, অ্যাডভার্স ওরাই অভিযোগটা যে করছে, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে কোনো কোনো জায়গায় ওভার অ্যাক্টিজম করছে, কোনো কোনো জায়গায় পুলিশ ভোটারদের গাড়ি দিয়ে নিয়ে তুলে এনে ভোট কেন্দ্রে দিচ্ছেন, এবং এটা নির্বাচন আচরণ বিধি দ্বারা ভঙ্গ করছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে বলছেন যারা বাম শাসক দলের যারা আমলা পুলিশ অফিসার ছিলেন, অভিযোগটা বেশিরভাগই এই বর্তমান শাসক দলের বর্তমান পুলিশ যারা ওনাদের আন্ডার আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই ডেভেলপমেন্টটা কি? এটা অভিযোগটা করেছেন তো ওনারা, 11 তারিখে আপনারা করলেন, এবার আজকে করলেন। এবার ওনাদের যে পরিকল্পনাটা ছিল 11 তারিখের মতন ভোট করানো, সেই পরিকল্পনাটা বেঁচতে গেছে। আজকে সেটা দেখলো মাঠে, কালকে রাতে অত সন্ত্রাস ভয়ভীতি দেখানোর পরও ওরা যেটা মনে করেছিল পুলিশকে বসিয়ে রাখবে,
সেটা আজকে দেখা গেল কোনো কিছুই করতে পারেনি। না পারার ফল এটা তো এই যে কথা বলছে পুলিশ বাড়ির থেকে গিয়ে প্যারামিলিটারি ভোটারদেরকে নিয়ে এসছে। কালকে যে সার্কুলারটা ইস্যু করেছে এবং আমাদের চিফ ইলেকট্রাল অফিসার যিনি মাননীয়, উনি যে প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে বলেছেন যে কোথাও কোনো ভোটার যদি নিরাপত্তার অভাব বোধ করে পুলিশকে বললে পুলিশ সেই ভোটারকে নিয়ে ভোট দিয়ে দেবে, মানে এটা নির্বাচন বিধির মধ্যেই পড়ে, নির্বাচন বিধির মধ্যে। একদম। এবং বলছে যে আগে যেমন এজেন্টদেরকে ঢুকতে দেয়নি, এজেন্টদেরকে তাড়িয়ে দিয়েছে। এবং এইটুকু বলেছে কোনো এজেন্ট যদি মনে করে যে সে নিরাপত্তার অভাব বোধ করছে, সেই ইলেকশন এজেন্ট হিসাবে তার দায়িত্ব পালন করার জন্য সে যেতে পারছে না। বলছে যে দেন এন্ড দেয়ার সেখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকবে, সেক্টর অফিসার থাকবে, ফোন করার মাত্রই এটা তাদের বাধ্যতা, তারা গিয়ে ওকে এসকর্ট করে নিয়ে আসে জায়গায় বসে। তো এগুলো তো কালকে বলেছে এগুলি নির্বাচনের ফেয়ার করার জন্য যতগুলি স্টেপ, এগুলি কি ইলেকশন এজেন্ট, এটা আইন অনুযায়ী প্রত্যেক দলের ইলেকশন এজেন্ট থাকবে যাতে কোনো রিগিং না করতে পারে, অনিয়ম না করতে পারে। তুমি আমাকে যেতে দেবে না। এবং 11 তারিখের যে অভিজ্ঞতা সেখানের মধ্যে ইলেকশন কমিশন এটাকে এনশিওর করেছে যে কোনো অবস্থাতে যাতে এটা না হয় প্রহসনে পরিণত, আমরা ইলেকশন এজেন্টকে নিরাপত্তা দেব, তারা যাতে বিভিন্ন যে দলেরই হোক, সব দলের কথা বলে তো কংগ্রেস দলের মানে বলছে যে কোনো দলের যদি কোনো ইলেকশন এজেন্ট তার নিরাপত্তার অভাব বোধ করে আমাদের, এবং প্রত্যেকটা বলছে যে প্রেসে বলছে এবং একটা নোট দিয়ে বলছে আমরা অলরেডি সমস্ত পার্টিকে সেক্টর অফিসারদের নাম দিয়ে দিয়েছি। এজেন্টরা যদি কোথাও ঢুকতে কোনো নিরাপত্তার অভাব বোধ করে বা ভয় পায়, আমাদের সেক্টর অফিসারকে ফোন করলে পরে ওরা নিয়ে আসবে। সেভাবে ভোটারদেরকে নিয়ে আসছে এবং বারবারই বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে আজকেও এরকম হয়েছে। যেমন প্রথম জুলাইবাড়িতে যে হামলাটা করেছিল দেন সেইখানে পরে লোক জমেছে। আমিও বলেছি তোমরা এক জায়গায় জমা, একজন দুজন করে যেও না। তারা জমানো হচ্ছে, তারপরে এসপি এবং সেক্টর অফিসারে ফোন করার পরে তাদেরকে এসকর্ট করে ভোট কেন্দ্রে নিয়ে গেছে। এটা তো যেমন ওরা সেই জন্য আজকে দৌড়ছে। দেখুন অমরপুর, আজকে অমরপুরে আমরা 11টার সময় খবর পেলাম যে আমাদের না যারা ভোটাররা যাচ্ছে তাদেরকে বাধা সৃষ্টি করছে, ভোট দিতে হবে না, চলে যান। দেন না আমি নিজে এসপি এবং ডিএসপির সঙ্গে কথা বললাম। ওরা গিয়ে দেখলো যে ঠিকই ওরা আন্দাজ করতে পেরেছে এরকম ঘটনা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওরা আইডেন্টিফাই করেছে কিন্তু কিছু করতে পারছে না। পুলিশ দেখলে, প্যারামিলিটারি বসলে ওরা দোকানে ঢুকে যায় যে বাজার করতে এসছে ওদের। তৎক্ষণাৎ এটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়, আমি পুলিশের তার বুদ্ধিমত্তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে কি, তখন পুলিশ বলছে যে এটাকে রুখতে গেলে পুরো আজকে অমরপুর বাজার বন্ধ করে দিয়েছিল। 11টার থেকে না পুলিশ টোটাল বন্ধ করে দিয়েছে, বলছে দোকানপাট সব বন্ধ করো। কারণ মিসক্রিয়েন্টেরা পুলিশ দেখলে দোকানে ঢুকে যায় যে কাস্টমার, আর ওরা চলে গেলে ভোটারদেরকে তাড়া করছে। যার ফলে এটাকে ভোটারদের নিরাপত্তা এনশিওর করার জন্য আজকে অমরপুর বাজারটা টোটাল ক্লোজ করে দিয়েছিল, বলছে যে বন্ধ আজকে। এগুলি তো প্রশংসার দাবি রাখে। তারপরে তুমি জানো ওই যে আজকে এমএলএ রাস্তা অবরোধ করছে, পুলিশ গিয়ে তাকে হটাতে হয়েছে। তারপরে আমরা সার্বিকভাবে তো যেমন অমরপুরে একটা বুথে পরে অ্যারেস্ট করেছে, ভোট দিচ্ছে, তা অনেকে ধরো বিজেপির ভোট দিচ্ছে, ওরা দেন। আমাদের একজন যে কোনো একজন ভোটার গিয়ে দেখে যে কংগ্রেস হাত চিহ্ন খুঁজে পাচ্ছে না। কি হলো, দেখা হলো কংগ্রেসের হাত চিহ্নটার মধ্যে কালি দিয়ে দিয়েছে, ওই যে তোমার ওই যে ভোটের কালিটা, আঙুলে যে কালিটা, এই কালিটা দিয়ে দিয়েছে। ও গিয়ে হাতে ছাপ পাচ্ছে না, সঙ্গে সঙ্গে সেটা আনলো। তারপরে আমাদের তরফ থেকে সেটা আমরা সেক্টর অফিসারের কাছে নিলাম। তারপরে তাদের দুজন এজেন্ট ছিল, দুজন এজেন্টকে অ্যারেস্ট করেছে। এখন এইগুলি করেছে। তারপরে আরেকটা আমি বলি, এটা আমরা এখনো বলি না, এখন আমরা পেয়েছি ভিডিও রেকর্ডিং। কল্যাণপুরের 14 নম্বর বুথ, এত কিছুর পরে সাহস দেখো, প্রিসাইডিং অফিসার আর দুজন পুলিশ অফিসারকে নিয়ে প্রিসাইডিং অফিসার সহ এরম দাঁড়িয়ে আছে, আর ও বলছে যে ভোটার লিস্টে তোমার দাগ দিতে হয়। তো ও দুজন পুলিশ অফিসারকে বলছে এই নাম, আরেকজনের সেটা দাগ দিচ্ছে, এই ভোট দিচ্ছে, প্রিসাইডিং অফিসার সহ। কল্যাণপুরের
14 নম্বর পুলিং স্টেশন, সেটাতে ভোট দিচ্ছে, সেটা ভিডিওগ্রাফ টোটাল এসছে আমাদের কাছে। তা আমরা যখন ওসিকে বললাম, ওসি গেল, ওসি যাওয়ার পরে সে স্রেফ মিথ্যা কথা বললো যে না না আমার কিন্তু এরকম কোনো ঘটনা হয়নি। পুলিশ অফিসার কি বলছে, আপনাদের বোধ কনফিউশন, আপনাদের এই বুথ না রং, অন্য কোনো বুথ হয়েছে। বললো আমাদের ভিডিওগ্রাফ, বলছে ভিডিওগ্রাফটা হয়তো অন্য কোনো বুথ, আপনার ভেরিফাই করুন। আমরা বললাম যে দেখি প্রিসাইডিং অফিসারটার ছবিটা পাঠান তো, আমাদের কাছে তো ভিডিওগ্রাফটা আছে। একদম কত বড় ডেঞ্জারাস! এই ছবিটা আমরা পাওয়ার পরে দেখি যে সে ব্যক্তি, আর সে কি করে পুলিশকে বলছে আমার এখানে কিছুই হয়নি। তাহলে কি যে আপনার প্রথম ফেজের নির্বাচনের পর এই যে পোলিং অফিসার বা বিভিন্ন এফআইআর গুলি হয়েছে, অ্যারেস্ট হয়েছে, এদের এটাতে একটা বিশাল ফ্যাক্টর কাজ করেছে যে যারা সরকারি দায়িত্ব পালন করছিল ভোটে তারা এগুলো করেনি। আবার ব্যতিক্রমে এরকম ব্যতিক্রমে এরকম কিন্তু কেউ করেনি আজকে। আমি তার সাহসের ধন্যবাদ দিই। তার তো চাকরি যাবে, তার জেলও হবে, এটা তো ইলেকট্রনিক এভিডেন্স একদম, এবং আমাদের কাছে টোটাল চলে এসেছে। এবং এটা আপনার ইলেকশন অলরেডি সেটা আমরা ইলেকশন কমিশন আমার চিফ ইলেকট্রাল অফিসারের কাছে ভিডিও যে রেকর্ডিংটা এটা পাঠিয়ে দিয়েছি অলরেডি। এত কিছুর পরও কেউ সাহস করেনি, হয়তো সম্ভবত কেউ কিন্তু এই সাহসটা করেনি। কিন্তু আজকে বললাম তো এরকম একটা ঘটনা ঘটেছে, অলরেডি আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটা ঘটনা এরকমই একটা ভিডিওগ্রাফ পাঠিয়েছে, আমরা এখনো টোটালটা এখনো ক্লারিফাই করে পাইনি। এগুলি খতিয়ে দেখবেন আপনারা। আপনার এই সার্বিক নির্বাচনে আপনার কাছে আপনার দলের তরফ থেকে আমরা জেনেছি 6টা সাড়ে 6টা পর্যন্ত 77.something একটা ব্রডকাস্টিং হয়েছে। আপনার কাছে কি খবর হয়েছে, কত পার্সেন্টেজ মানে এই স্টুডিওতে? আমার মনে হয় না এটা 80%-এর নিচে হবে। আচ্ছা, মানুষ ভোট দিয়েছে, আমাদের যা খবরাখবর নিয়েছি এটা 80% তো হবে, ভোট হবে। তো এই যে এত বড় কাস্টিং এ হলো, এবার যে বিষয়টা হলো এই কাস্টিং এ, ভোটিং কাস্টিং এ এটা ডেফিনেটলি ঘটনা যে পূর্ব ত্রিপুরাতে কংগ্রেসের একটা বিশাল হাওয়া ছিল, এবং আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশা? আমরা বলার থেকে আপনারা কি টিভিতে দেখছেন না বিজেপির নেতাদের প্রতিক্রিয়া? ওদের পশ্চিমের সময় আমি আমাদের প্রেস কনফারেন্স ছিল আজকে 6:30টাতে, আমি ঘর থেকে বেরিয়ে আসার আমি মনে হলাম কোথায় কী হচ্ছে, হঠাৎ দেখলাম হেডলাইন ত্রিপুরাতে ওদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বলছে গ্রীষ্মমুখে ঘরে ঘরে গিয়ে সেন্ট্রাল ফোর্স আমাদের ছেলেদেরকে মারধর করছে। বাদল চৌধুরী বলে দিয়েছে হেরে যাবে জানে কংগ্রেসকে ভোট দিয়ে দিতে, মানে যা বলার তাই বলছে। তা আমি এটা দেখার পরে এবং পরবর্তীকালে যখন শুনলাম যে দেখলাম বিজেপির প্রতিনিধি দলের রিয়েকশন, এটাতে আমাদের কিছু বলতে হয় নাকি কি হয়েছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু বিজ্ঞ লোক কিছু কিছু প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিকরা অনেকে বলছে কংগ্রেস 2%-এর নিচে 1.78%, এটা ভোট কতবার, কিন্তু ওরা ভুলে যায় যে বিজেপির ভোট 1.5%, তার ভোট যদি 50% হতে পারে সেটা আবার 1.5%-এ আসবে না, কংগ্রেসের ভোট 50%-এ যাবে না, হেয়ার ইজ দি গ্যারান্টি। এই ভোটটাকে 1.5% বিজেপির ভোট ত্রিপুরা রাজ্যে, সেই ভোটটাকে মানুষ পরিবর্তনের জন্য 50%-এ নিয়ে গেছে। কেউ বিজেপির সদস্যপদও গ্রহণ করেনি, কেউ বিজেপির ক্যাডার না। সেই লোক যদি মনে করে মোদির 5 বছরের যে মিথ্যা প্রতিশ্রুতি, মানুষকে যেভাবে মিথ্যা কথা বলে কিছুই মানুষের জন্য 5 বছর করেনি, আজকে জিজ্ঞেস করলে কোনো কি করেছে সেটা বলে না। কোথাও বলে পাকিস্তান, কোথাও বলে রাম মন্দির, কিছু বললে বলে ও পাকিস্তানের পক্ষে কথা বলছে। আরে রাম মন্দিরেরও পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের কথা বলো, আরে আমার চাকরি, আমার খাদ্য, আমার পোশাক, কৃষি ঋণ কোথায় গেল, এগুলি সম্পর্কে কোনো বক্তব্য নেই। তো মানুষ ঘুরে গেছে, সেখানের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষও ঘুরে গেছে। সুতরাং 2%-এর নিচে ভোট গণলে আমাদের তো ফিডব্যাক আছে, আমরা তো সারা ত্রিপুরা রাজ্যের ফিডব্যাক পেয়ে গেছি। আমরা ভোটটা গণলেই তো এইসব বিজ্ঞরা বুঝতে পারবে। আর একটা জিনিস, 11 তারিখের নির্বাচনের পর আপনারা যে এফোর্ট দিয়েছেন, কালকে আমরা দেখেছি বিনোদ জুৎসি সাহেব একটা ক্রুশাল মিটিং ডেকেছেন, এবং আপনাদের তরফ থেকে বা লেফটের তরফ থেকে বা অন্য বিরোধী দল থেকে যে ফুটেজগুলি দেওয়া হয়েছিল সেগুলি আমাদের নিউজে যেটা এসেছে সেটা উনি চেক করবেন, এবং এই একটা নতুন করে একটা এখানে ইয়ে রয়েছে, আপনিও প্রেস মিটে বলেছেন বা ফোন ইন ইন্টারভিউতে বলেছেন যে যদি ইলেকশন কমিশন কোনো অ্যাকশন না নেয় আপনারা সুপ্রিম কোর্টে মামলা করবেন, অপশন আপনার কাছে আছে, এখনো আছে।
তবে 11 তারিখে নির্বাচনের রিপোল নিয়ে আপনারা কতটা বুথের এগেনস্টে রিপোল চেয়েছেন, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আপনার কি মনে হয় যে বিনোদ জোশী সাহেব কালকের মিটিংয়ের পর কি পশ্চিম ত্রিপুরা রিপোল হতে পারে, না আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হবে? আমি বলছি আমরা প্রথম এটা তো যেমন সিপিএমের যেমন ক্যাডার বিট বা সংগঠন খবর, আমাদের খবরগুলি একটু দেরিতে আসে। আমরা প্রথম 151টা বুথে চেয়েছিলাম, আলটিমেটলি আমরা প্রায় 600 প্রায় চেয়েছি। এবং এই যে আমাদের 70টা ত্রিপুরা চিফ ইলেকট্রাল অফিসারে যে রিপোর্ট পাঠিয়েছেন, উনি পাঠিয়েছেন এটা কিসের ভিত্তিতে? ভিডিও রেকর্ডিং, ওই যে ফুটেজগুলি আছে, ওয়েবের যে ফুটেজগুলি আছে, এগুলির ভিত্তিতে আমরা ওখানে পাঠিয়েছে বিশাল সংখ্যক বুথের। এখন সেটার ইলেকশন কমিশন এটা পাঠানোর পরেও উনি আরেকজন সিনিয়র অফিসারকে পাঠিয়েছেন। বিজেপি বিভিন্ন রকমের অভিযোগ করছে, বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। জোশী এসে শুধু দেখার জন্য এসছেন যে চিফ ইলেকট্রাল অফিসার যে রিপোর্টটা দিয়েছেন, উনি তো দিয়েছেন কিসের ভিত্তিতে? এই যে ভিডিও ফুটেজের ভিত্তিতে। সেটাকে একটা প্রিলিমিনারি উনি আবার এটা রিভিউ করে দেখছেন এটা কতটুকু, আর এটার মধ্যে কোনো অসামঞ্জস্য পাবে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি, এখন আমি বিশ্বাস করি হিউজ নাম্বার অফ পোলিং বুথে অলমোস্ট প্রায় এটার ফ্রেশ নির্বাচনের মতন হতে যাচ্ছে। ইয়েতে মানে ওই 11 তারিখের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এই অভিযোগের এই জোশী আমি বিশ্বাস করি, কারণ উনি এর বাইরে কিছু করবেন না। ইজেন সিনিয়র মোস্ট অনেস্ট অফিসার, আমরা যতটুকু আমি দিল্লি থেকে জেনেছি। এবং উনি ওনাকে কেউ ইনফ্লুয়েন্স করার মতন ক্ষমতা নেই। সুতরাং যে রিপোর্টটা চিফ ইলেকট্রাল অফিসার কাছ থেকে গিয়েছে, আর এই রিপোর্ট গেছে বলেই তো আজকে ইলেকশনটা এক মুহূর্তের মধ্যে ডেফার হয়ে গেল। এটা তো এমনিতে ডেফার হয়নি। চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্টেটে 18 থেকে 23 11 ওইটাতে প্রেক্ষিতে হয়েছে। পরিপ্রেক্ষিতে ওইটা এই রিপোর্টটার উপর বিশ্বাস করা দেখার পরে ওরা হতবাক হয়ে গেছে। ওরাই তো বুঝতে পেরেছে এটা একটা প্রহসন হয়ে গেল। সেই জন্য নজিরবিহীনভাবে ইলেকশন পিছিয়ে দেওয়া হলো। এবং যে ফোর্সটা আগে কন্ডাক্ট করেছে ইলেকশন, সেটাকে বাদ দিয়ে আজকে নাগাল্যান্ড এবং মণিপুরে যারা সেন্ট্রাল ফোর্স ছিল তাদেরকে নিয়ে এসছে। এটার ইন্ডিকেশন কি? চিফ ইলেকশন কমিশন ইন্ডিয়া অলরেডি স্যাটিসফাইড যেটা প্রহসন হয়েছে। এটা তবে কতগুলি পোলিং স্টেশনে হবে সেটাকে আরেকটা রিভিউ করে দেখার জন্য জোশী এসছেন। মানে আগামীকালকে মিটিং, এগুলি ভেরিফাই করে দেখে আমার মনে হয় না, আমি আশা করি আমরা পরশু দিনের মধ্যে রেজাল্ট পাবো। আরেকটা জিনিস, 11 তারিখের পর নির্বাচন পেছানো বা এরপর আজকে 2 দিন ধরে দেখছি শাসক বিজেপি দল কিন্তু এতদিন বিরোধী সিপিএম দলকে, প্রধান বিরোধী দলকে অ্যাটাক করতো, এখন ডাইরেক্ট আপনাদের কংগ্রেস দলকে অ্যাটাক করছে। তারা কি মনে করছে আপনারা প্রধান? এটা মনে করছে না, ওরা বুঝতে পারছে যে ওদের পায়ের তলার মাটি নেই। আমাদের পক্ষে জাতি জনজাতি মানে উপজাতি সমতলের সমস্ত মানুষ এক হয়ে গেছে কংগ্রেসের পক্ষে, যার ফলে কংগ্রেসকে বিভিন্ন সময় বিভিন্ন থ্রেট, চিফ মিনিস্টার বলছে দেখে নেব, এবং বলছে একটা মানে স্বাভাবিকভাবে বলছি একটা ইনোসেন্ট লোকে কংগ্রেস প্রেসিডেন্ট থাপ্পড় মেরেছে, ইনোসেন্ট লোককে। উনি বলছেন একটা নিরপরাধ লোককে থাপ্পড় মেরেছে। আর সে যে অ্যাটাক করেছে রাজকুমারী প্রজ্ঞা দেববর্মনকে, মার্ডারাস অ্যাসল্ট মানে অ্যাটাকটা করেছিল, যদি পাথর মাথায় পড়তো মারা যেত, তাকে চিফ মিনিস্টার বলছে ইনোসেন্ট। আর আমার বোন মৃত্যু মুক্তি বেঁচে এসছে, আমি এটা চপ দিয়েছি, সেটাকে তাকে বলছে আমরা যেটা প্রথম থেকে বলছিলাম, এই যে এদেরকে লাগিয়েছে বিজেপি, অ্যাটাক করো, ভয় দেখাও, প্রজ্ঞাকে থামাও, প্রদ্যুৎকে থামাও, তারপর প্রদ্যুৎকে মাঝে মধ্যে হুমকি দিল, দেশদ্রোহিতার অভিযোগ আনবে। আরে আনো না বেটা, তোমাদের কেরা না করে, মানে মাথা করে শেষ পর্যন্ত পার্সোনাল। আপনি দেখেন ওই যে কি ধর ওই যে বাইরের যে প্রভারী সুনীল দেওদার, সে এসে বলছে আপনারও রাজ্যের মানুষ প্রজ্ঞা দেববর্মন, সে তো আপনাদের এখানে না, সে আরে তুমি বেটা করতে গেছো, প্রজ্ঞা দেববর্মনকে বলছে সে ত্রিপুরার না। মানে মাথা খারাপ হয়ে পার্সোনাল অ্যাটাক। শেষের দিকে তো গত 7 দিন আমি দেখেছি ওদের একমাত্র ডিউটি মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সুনীল দেওদার শুধু প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং প্রজ্ঞা দেববর্মনকে ব্যক্তিগত অ্যাটাকে চলে গেছে রাজপরিবার। প্রজ্ঞা দেববর্মন বলছে সে বিদেশি, সে বিবাহ
বিয়ে হয়েছে, এরকম তো ত্রিপুরা রাজ্যে বহু মেয়ে বহু ছেলে বিবাহ করেছে। উনি থাকেন শিলংয়ে পার্মানেন্টলি, শিলংয়ের একটা ইউনিভার্সিটির লেকচারার, এবং দিল্লিতেও একটা ইউনিভার্সিটির পার্ট টাইম। ত্রিপুরাতে দাঁড়িয়ে অর্গানাইজেশন আর এনজিও চালায়। তারপরে ত্রিপুরার এই যে কালচার, এই যে মানুষের হ্যাঁ, 8টা বই লিখেছেন উনি লিখেছেন, এগুলি নিয়ে সে কাজ করছে। আর মানুষকে বলছে আপনাদের ঘরের লোক থাকতে কেন বাইরের লোককে ভোট দেবেন? আরে এই লেভেলে চলে গেছে, কখন যায় যে আর কিছু হাতে নেই, এবার ব্যক্তিগত অ্যাটাক করে। আচ্ছা, আরেকটা অভিযোগ উঠেছে যে এনএলএফটি নাকি আমরা দেখেছি পরশুদিন থেকে এটা খবর প্রচার করার চেষ্টা করছে, এনএলএফটি সার্কুলার দিয়েছে যে যারা প্রজ্ঞাদেব বর্মার উপর অ্যাটাক করেছে তাদের ছাড়া হবে না, এবং কিছু কিছু জায়গায় হুলিয়া জারি করা হচ্ছে, আপনাদের দলকে ভোট করা হবে। এটা তো এই যে কে জারি করেছে কি না জারি করেছে গভর্নমেন্ট, এটা হোয়ার ইজ দি গ্যারান্টি যে এটা বিজেপি কাউকে দিয়ে করায়নি? আর আমাকে যদি কেউ ভোট দিতে বলে, কেউ যদি কোনো একটা ক্রিমিনাল যদি বলে তোকে দেখে নেব, সেটা হলো তার লাইবিলিটি, তার রিকশন, এটা আমাদের সঙ্গে কী সম্পর্ক? আর এটা আদৌ কে করেছে? আদৌ কোনো এক্সট্রিমিস্ট করেছে কিনা, নাকি এটা বিজেপির গট আপ গেম? এটার মধ্যে তো কোনো প্রমাণ নেই। কোথার থেকে কে সার্কুলার, কে কি বললো, কে কাগজ, আমি একটা কোথাও থেকে একটা কাগজ ছেড়ে দিলাম কোনো এক্সট্রিমিস্টের নাম দিয়ে, তারপর এটা প্রচার করতে আর বললো সমস্ত মিডিয়া দিয়ে, সরকার দিয়ে, এই দেখো কংগ্রেসের পক্ষে এনএলএফটি নেমেছে। আরে কংগ্রেসের পক্ষে এনএলএফটি নামলো না, আইপিএফটি নামলো না, বিজেপি। তোমার দলের যদি কোনো নেতা যদি বলে কংগ্রেসকে ভোট দাও, সেটা তার নিজস্ব ব্যাপার, সেটা আমাদের কি? তোমার দলের তো অনেকেই বলছে কংগ্রেসকে ভোট দাও। উগ্রপন্থী যদি কেউ বলে থাকে যে কংগ্রেসকে ভোট দাও, এটা তো আমাদের অপরাধ কি? একদম। আমাদের প্রায় মোটামুটি শেষ পর্যায়ে এসেছে, যে আপনার কি মনে হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে রাজনীতিক বিরোধী রাজনীতিক যে মেরুকরণটা, এটা দ্রুত আপনাদের দলের পক্ষে এই ইলেকশনের মধ্য দিয়ে অনেকটা ফেভারে চলে এসেছে, যেহেতু অ্যাটাক করছে শাসক দল ডাইরেক্ট? এখন আমি বলি মেরুকরণ কোনো প্রশ্ন ছিল না। আসলে একটা সময় মনে হয়েছিল কংগ্রেস সিপিএমটাকে হটাতে পারবে না। মানুষ মনে করেছিল যেভাবে প্রধানমন্ত্রী মোদির থেকে সবাই এসে একটা ভীষণ ডকুমেন্ট, পাশাপাশি যে মানুষ মনে করেছিল এটা দিল্লিতে ক্ষমতায় আছে আর আমাদের এতগুলি প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা এটাকে ভোট দিই, এটাকে ভোট দিয়ে এটা সিপিএমকে হটাতে পারবো আমরা, সে অনুযায়ী ভোট দিয়েছে। পরে দেখলো যে জুমলা মেরুকরণে কোথায় পাচ্ছেন যারা। আমি প্রথমে বলছি বিজেপির এই রাজ্যে সাপোর্ট হলো 1.5%, ভোটটা হলো কংগ্রেসে যারা অবাম লোক ছিল তারাই বিজেপিকে ভোট দিয়েছে। তো সেখানে মেরুকরণের কোনো প্রশ্ন, ওরা সাময়িকভাবে সিপিএমকে হটানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে, ওরা নিজের অবস্থানে নিজেরা আবার ফিরে এসছে। মেরুকরণের কোনো প্রশ্নই নেই। ত্রিপুরা রাজ্যে সিপিএমকে যদি কোনো দিন হটিয়ে থাকে, কংগ্রেসে উঠেছিল, দুটো দলের মধ্যে কংগ্রেসই ছিল বিরোধী দল, শক্তিশালী দল। সেটা একসময় আমরা এই ইলেকশনে মানুষ আমাদেরকে ছেড়ে সবাই বিজেপিকে ভোট দিয়েছে, 1 বছরের মধ্যে সমস্ত লোকে ফিরে এসছে, কংগ্রেসের লোক কংগ্রেসে ফিরে এসছে। সিপিএমের প্রতিও কিছু হতাশাগ্রস্ত হয়ে যে সিপিএম কিছু করতে পারবে না, এটার জন্য বহু সিপিএমের সমর্থক, যতটুকু আমাদের রিপোর্ট, তারা মনে করছে যে সিপিএমের এখন যে পজিশন আছে ত্রিপুরা রাজ্যে, তাদেরকে ভোট দিয়ে ভোটটা নষ্ট হয়ে যাবে। কংগ্রেসে যদি ভোটটা দিই তাহলে বিজেপি পরাজিত। এটা একটা নতুন মেরুকরণ, এটা নতুন, এটাকে আমি বলি না তারা কংগ্রেস হয়ে গেছে, তাদের একটা ধারণা হয়েছে যে আমাদের ভোটটা নষ্ট হবে সিপিএমকে এখন দিলে। ত্রিপুরাতে সিপিএমের এখন যে অবস্থা, কংগ্রেসের একটা প্রসপেক্ট আছে, কংগ্রেস লড়াই করছে, পজিটিভ লড়াই করছে, সুতরাং ভোটটা কংগ্রেসে। এভাবে সিপিএমেরও আমাদের বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক আসছে, লেফটের সমর্থক একটা ব্যাপক হারে একটা অংশ আমাদেরকে ভোট দিয়েছে। এগুলি মেরুকরণের কোনো প্রশ্ন নেই, বিজেপিকে হটানোর জন্য অনেকে আমাদেরকে সাপোর্ট করছে। সুতরাং আমরা আশাবাদী আজকের ভোটে বিজেপির আর টিকে থাকার কোনো অধিকার নেই। এবং আমি মনে করি রেজাল্টের পরে, মেরুকরণ যদি বলেন ত্রিপুরা রাজ্যে রেজাল্টের পরে 23 তারিখের পরে দেখবেন। আইপিএফটি আপনাদের যে জনজাতি ভোট, যেটা আপনার প্রদেশ কংগ্রেস সভাপতি আসার পর একটা জোয়ার উঠেছে, এটা সবাই স্বীকার করছেন। তো আইপিএফটি এই জায়গাতে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে আপনাদের জনজাতি ভোটের ক্ষেত্রে? আইপিএফটি তো কিছু নেই। আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেস সভাপতি হওয়ার পরে এটা সমতলের ধরেন অপাহারী মানে জাতির মধ্যে, জাতি জনজাতির মধ্যে সাধারণ যারা বাঙালি, তাদের মধ্যে একটা আশা যে মহারাজ যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রেসিডেন্ট হওয়ার পরে
বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতন একটা নেতৃত্ব এসছে। এর পাশাপাশি আইপিএফটি ক্ষমতায় আছে, একমাত্র স্লোগান ছিল আইপিএফটির এই যে জিতার পেছনে তিপ্রাল্যান্ড। আজকে ওরা মন্ত্রী হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে চিফ মিনিস্টার ওদেরকে এনসিতে পাশেই বলছে, পাশে বসিয়ে বলছে তিপ্রাল্যান্ড ত্রিপুরা রাজ্য হবে না, এটা আমরা কোনোদিনে স্বীকার করব না। সে একটা টু শব্দ করে না। সুতরাং এইভাবে আইপিএফটি যারা সমর্থন করতো তারা ফার্স্ট্রেটেড, তারা বুঝতে পেরেছে এটা ক্ষমতার জন্য করেছে। আর ত্রিপুরার আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার এপিলে উনি বলেছেন যে ত্রিপুরা রাজ্যে তিপ্রাল্যান্ড হবে না, এটা অবাস্তব। তিপ্রাল্যান্ড কোনোদিনই হবে না। ত্রিপুরা মিক্সড জনবসতি। ত্রিপুরার উন্নতি করতে গেলে এখানে পাহাড়ি বাঙালি সবাই সহযোগিতা একসঙ্গে অংশগ্রহণ করতে হবে, এবং তিপ্রাল্যান্ড কোনোদিন হবে না। আর আমি তো তিপ্রাল্যান্ডের বিরোধিতা করি। এইগুলি আইপিএফটির উপর প্রভাব বিস্তার করেছে। আপনি তো আইপিএফটির হাজার হাজার ছেলে মেয়ে সমর্থক আমাদের দলে অলরেডি ঘিরে গেছে। আইপিএফটির আছে কোথায় আজকে আইপিএফটি আমি সাউথের কোথাও কোথাও দেখছি আইপিএফটি পাহাড়ে বিশাল সংগঠন। আজকে আইপিএফটির ওদেরকে বিজেপি মেরে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। নতুন বাজার এদিকে কোথাও আজকে 3 জন আইপিএফটির কর্মীকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, প্রতিরোধ করতে পারছে না। আইপিএফটি কোথায়? আইপিএফটি কোনো রকমের প্রভাব ফেলতে পারবে না। আরেকটা অভিযোগ আমরা দেখেছি 2-3 দিন আগে, আপনার এনসি বাবু একটা অভিযোগ করেছেন যে মহারাজ নাকি প্রচুর অর্থের প্রলোভন দেখাচ্ছেন, এবং তিনি প্রশ্ন তুলেছেন মহারাজ এত টাকা পান করে এবং এই টাকার লোভ দেখে আইপিএফটি দলকে ভাঙানোর চেষ্টা করেন। এটা তো ধরুন মহারাজ এত টাকা পান করে উনি প্রশ্ন তুলেছেন সোর্স, এবং এই টাকা দিয়ে আইপিএফটি দলকে ভাঙানোর চেষ্টা ওনার বরঞ্চ কোনো দরকার হলে এত টাকা দেবেন মহারাজের কাছে আবারও বলতে পারে, বল মহারাজ আমাকে কিছু টাকা দিন। মহারাজের তো আমি এটা বলছি না, ওনাদের অভিযোগ হলো বহু টাকা। সুনীল দেওধর এত টাকা করতে আসলো, এত টাকা করতে খরচ করে। আরে বেটা, মহারাজ এই রাজ্যের রাজা ছিল, সম্পদ ছিল। সে যদি নিজের টাকা, এটাতে তো খরচ করার কোনো উপায় নেই 70 লাখের উপরে। মহারাজ যদি মনে করে যে এটাতে আমি কোটি কোটি টাকা খরচ করবো, এটা মহারাজের কিছু যায় আসে না। তুমি বেটা 2018-তে যে খরচটা করেছো এটা করতেই পেয়েছো, তুমি তো ভিখারির দল বল বুঝো। তুমি তো বলো আমরা তোমার এই টাকা করতে গেল, আর প্রেসে বসে আরে এই মহারাজ কোত্থেকে এত টাকা পেল। আমরা শুধু বলছি আরে এগুলি এত আফসোস করে মহারাজ এগুলি আপনার কাছে অ্যাপ্রোচ করলে পারে আমাদেরকে কিছু দিন। তো বলছে যে আসলে আমি দিয়ে দেবো কিছু। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমাদের আজকে যেটা আলোচনা ছিল পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন। আমরা অনেক কথা পীযূষ স্যারের সাথে কথা বললাম, রাজ্যের বিশিষ্ট আইনজীবী, প্রদেশ কংগ্রেসের সভাপতি, এবং যে লিগ্যাল ব্যাটেলটা ওনার নেতৃত্বে 11 তারিখের পর থেকে করছিল, যে আজকে নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয়। উনি বললেন প্রাথমিকভাবে দলের নেতা হিসেবে বললেন যে স্যাটিসফাইড, কিছু কিছু জায়গায় ঘটনা হয়েছে, এগুলি ওনারা একটু স্ক্রুটিনি করবেন, ইলেকশন কমিশনকে দেবেন। এবং উনি এটা পাশাপাশি বললেন যে 11 তারিখ যে নির্বাচন নিয়ে ওনারা কিছু প্রায় 600-র মতো বুথে রিপোল চেয়েছেন, সেটার ব্যাপারে আশাবাদী, হয়তো বা ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে। আদারওয়াইজ উনি যেটা বললেন ওনাদের সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করা, ওনাদের রেডি করা আছে, এটা অপেক্ষা করছেন, যদি না হয় সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করবেন। এবং সার্বিকভাবে উনি পূর্ব ত্রিপুরা আসন আজকের ভোটের নিরিখে, ভোট যেটা হয়েছে সেই নিরিখে, যে পরিবেশে ভোট হয়েছে সেই নিরিখে উনি আশাবাদী যে ওনাদের যিনি প্রার্থী রয়েছেন প্রজ্ঞা দেববর্মন, উনি জয়ী হবেন এবং আগামী দিন এই রাজ্যে কংগ্রেস একটা প্রধান শক্তি হিসেবে রাজ্যের একদম সামনের সারিতে আবার চলে আসবেন, এবং সেটা সবটাই দেখা যাবে। শেষ কথা বলবে মানুষ। 23 তারিখ নির্বাচনের ফল আগামী মাসের, সেই নির্বাচনের ভোট বাক্সে দেখা যাবে। আমরা প্রেডিকশন করতে পারি, আমরা শুধু অ্যান্টিসিপেট করতে পারি, কিন্তু শেষ কথা বলবো জনগণ কোনটা চেয়েছেন, পূর্ব ত্রিপুরা আসনে কাকে বিজয়ী করবেন, রেবতী মোহন ত্রিপুরা না জিতেন চৌধুরী না কংগ্রেসের প্রজ্ঞা দেববর্মা, সেটা 23 তারিখে আমরা দেখব। দেখতে থাকুন হাল্লাবোলের মুখোমুখি অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।